নমস্কার, আড্ডা অংশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অয়ন আপনাদের সাথে। সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আজ অনেকদিন পর গল্প সম্ভারে আবার একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝেও। আমার লেখা পহেলা। গল্পটি শুনুন। গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কাকতালীয়ভাবে কোনো কিছুর সঙ্গে সম্পর্ক থেকে থাকলে তা নিতান্তই অবাঞ্ছনীয়। গল্পটি শুনুন, আশা করি সকলের ভালো লাগবে। সকলকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তাহলে শুরু করা হচ্ছে পহেলা। বিল্টুদের বাড়ির বাগানটা পেরোতেই লোকটাকে দেখতে পেলাম। মাথায় একটা টুপি, গালে এক মুখ দাড়ি আর সাদা রঙের একটা জহর কোট পরে সোফায় বসে রয়েছে। মুখোমুখি বিল্টুর বাবা আর মা। আমাদের দুটো বাড়ি পরেই বিল্টুদের বাড়ি। পাড়ায় আমার বয়সী ওই একটিই বন্ধু আছে। তাই ছোট থেকেই খেলা, পড়া, লোকের বাগানে ঢুকে আম জামের পরিবার উদ্ধার করা থেকে শুরু করে সরস্বতী পুজোয় চাঁদা নেওয়া, দোল উৎসবে পাড়ার রকচটা দাদু নিখিল চাটুর্যের সাদা পাঞ্জাবিতে ছাদের ওপর থেকে রং ঢেলে দেওয়া, তারপর 2 দিন বিল্টুর মামা বাড়িতে না বলে চলে গিয়ে আত্মগোপন করা, টিউশনে অঙ্ক স্যারের জন্য আনা সিঙ্গারা ভাগাভাগি করে খেয়ে নেওয়া, পাড়ার মধ্যে কারো বাড়ির কোনো কাজে একসাথে কোমর বেঁধে খাবার পরিবেশন করা, সিলিন্ডার বয়ে আনা, শীতকালে আমাদের ছাদে আর বিল্টুদের ছাদে ঘুড়ি উড়ানো, নববর্ষে গণেশ কাকু অর্থাৎ বিল্টুর বাবার মিষ্টি দোকানে পেট পুড়ে হালখাতার খাওয়া দাওয়া প্রায় সবই করেছি। তাই আমাদের বাড়িতে বিল্টুর বা বিল্টুদের বাড়িতে আমার অবাধ বিচরণ ছিল। বিল্টু থাকতো দোতলা চিলেকোঠার ঘরটায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন ছুটি কাটাচ্ছি। এখনো রেজাল্ট বেরোয়নি, তাই কোনো টেনশনও নেই। সকালবেলায় বিল্টুর বাড়ি গিয়ে ক্যারাম বোর্ড খেলা আর ঠাকুমার ঝুলি সিঁড়ি চালিয়ে দেখা আর বিকেল হলে ক্রিকেট খেলতে যাওয়া ছাড়া আপাতত আর কোনো কাজ নেই বললেই চলে। বাবা আর গণেশ কাকু আমাকে আর বিল্টুকে একটা কম্পিউটার কোর্সে ভর্তি করে দিয়েছেন বটে, কিন্তু এই ছুটির আনন্দে সেই কোর্সের জ্ঞান কতটা আমাদের মস্তিষ্কের র্যাম রমে ঢুকছে তাহা কেবল আমরা আর কম্পিউটার স্যারই জানেন। আমি এক ছেলে, বিল্টুর 2 দিদি আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তাই আপাতত বিল্টু একা। ওপরে দোতলার ঘরটায় বিল্টুর ঠাকুমা থাকতেন। বিল্টুর ঠাকুমা খুবই ভালো ছিলেন, কিন্তু আমি এতটাই ওনাকে মজার ছলে জ্বালাতন করতাম, উনি আমাকে গালিগালাজ সাপ সাপান্ত করতেও দ্বিধাগ্রস্ত হতেন না। তবে নারকেল নাড়ু বানালে সবার প্রথমে, বিল্টুর থেকেও প্রথমে আমারই ডাক পড়তো খেতে আসার জন্য। তিনি তাদের মিষ্টি দোকানের বদনাম সহ্য করতে পারতেন না। শুনেছি দাদু অর্থাৎ তার স্বামী খুব কষ্ট করে মিষ্টির দোকান বানিয়েছিলেন। এরপর যখন বিল্টুর বাবা মানে গণেশ কাকু জন্ম নেন, তখন তিনি দোকানের নাম দেন গণেশ বাবুর মিষ্টি দোকান। সেই থেকে এই নামেই চলছে। আমি প্রচন্ড দুষ্টু বদমাস। বিল্টুদের বাড়ি গিয়ে আমার প্রথম কাজ ঠাকুমাকে গিয়ে বলা, ঠাকুমা, তোমাদের মিষ্টি দোকানের রসগোল্লার রসে আজ আরশোলা ভাসতে দেখে এলাম যে, আর ওই বোঁদেতে চুল পেয়েছিলাম কাল। ব্যাস, এটুকু বলতে না বলতেই ঠাকুমা তেড়ে আসতেন। তবে রে হতচ্ছাড়া, মুখ পড়া আমাদের মিষ্টি দোকানে অমনি কোনোদিনও হয় না। দূর হ, দূর হ, এখান থেকে দূর হ, বাঁদর কোথাকার। বাড়ির সবাই হেসে উঠত। ঠাকুমা গত বছর মারা যাওয়ার পর ওই ঘরটাই এখন আমাদেরই আড্ডার ঘর। তাই প্রতিদিনের মতো আজকেও বিল্টুদের বাড়িতে ঢুকে অচেনা লোককে দেখে একটু ঘাবড়ে গেছিলাম। কারণ বিল্টুদের খুব বেশি আত্মীয় স্বজন নেই। বিল্টুর মামা বাড়ির সবাইকেই প্রায় আমি চিনি, আর বিল্টুর বাবার দিক থেকে খুব বেশি কেউ নেই। হয়তো কেউ এসেছে। গণেশ কাকু আর কাকিমা গম্ভীর মুখে বসে আছেন, আর ভদ্রলোক পান চিবোচ্ছেন। এমন সময় গণেশ কাকু দোকানে থাকেন। নববর্ষ আর মাত্র 2 দিন পর। প্রচুর বিক্রি বাটা। কাকু সময় পান না একদম।
অথচ কাকুর দোকান খোলা রেখে এখানে এসে বসে আছেন। যাই হোক, আমি যেতেই কাকিমা বললেন বিল্টু ওপরেই আছে। আমিও সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম। বিল্টু ছবি আঁকছিল। আমি যেতেই বলল, চল মুর্শিদদের বাড়িতে আম হয়েছে, কাঁচা আমগুলো নুন দিয়ে মেখে খাবো, যাবি? বেশ, চল। কিন্তু তোদের বাড়িতে লোকটা কে রে? বিল্টু একটু থেমে বলল, ওটা এক মারোয়াড়ি ব্যবসায়ী, ওর নাম বিশাল লখোটিয়া। কিছুদিন ধরেই আসছে, জানি না ব্যাপার কি, তবে উম, তবে বাবা খুব বিরক্ত হচ্ছে। আমি বললাম, আচ্ছা। আর কথা না বাড়িয়ে আমি আর বিল্টু মুর্শিদদের বাড়ি গিয়ে আম খেয়ে এলাম। মুর্শিদ আমাদের থেকে একটু ছোট, কিন্তু ওই বন্ধুর মতনই হয়ে গেছে। আম খেতে খেতে মুর্শিদ বলল, বিল্টুদা, এবারে হালখাতার খাওয়া দাওয়ায় কোনো মিষ্টিটা করবে তো? আগের বার মোচাক মিষ্টিটা বেশ ভালো ছিল। নববর্ষ আর গণেশ কাকুর দোকানের হালখাতার খাওয়া দাওয়া, এই দুটি পরস্পর সমার্থক শব্দ। আমাদের পাড়ার ঐতিহ্য বলা যেতে পারে। পুরো পাড়া, এমনকি পাড়ার বাইরেও কেউ কেউ পেট পুরে সেদিন খেয়ে যায়। সকালবেলায় ঘটা করে গণেশ লক্ষ্মীর পুজো হয়, আর বিকেল থেকে শুরু হয় খাওয়া দাওয়া। মিষ্টি, পোলাও, কোল্ড ড্রিঙ্কস, আহা! তাই নববর্ষ এলেই আমরা অপেক্ষা করে থাকি এবছর কোন নতুন মিষ্টি গণেশ কাকু খাওয়াবে। আমি অবশ্য আগেই আমার গুপ্তচর বিল্টুর থেকে খবর পেয়েই যেতাম। বিল্টু একটা আম চেটে টকের জন্য মুখটা বেঁকিয়ে বলল, জানি না ভাই, বাবা নাকি বলছে দিদির বিয়ে ঠাকুমার কাজ বেরোনোর পর এবারে পয়সা কম আছে। তাছাড়া আমারও কলেজে ভর্তি আছে, এবারে অতটা ঘটা বোধহয় করবে না। সবাইকে একটা করে রসগোল্লা খাওয়াবে হয়তো, এই আর কি। আমরা যেন মানতে পারছিলাম না, গণেশ কাকুর দোকানে নববর্ষের খাওয়া দাওয়া হবে না? এ কেমন অবাস্তব কথা, মানাই যায় না। যে বছর গণেশ কাকুর দোকানে আগুন লাগলো, কত কত টাকার ক্ষতি হলো, গণেশ কাকুর বাবা মারা গেলেন, তার পরের বছর বিল্টুর বড় দিদির বিয়ে হলো, সেই বছরও তাদের দোকানে খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু কিন্তু এবারে হবে না। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ সত্যি বলছিস নাকি ঢপ মারছিস বলতো? বিল্টু আস্তে করে বলল, না রে, সত্যি। এরপর আমরা আর কিচ্ছু বলিনি। পরের দিন বিল্টু চিলেকোঠার ঘরে আমি আর বিল্টু দাবা খেলছিলাম। সেই সময় নিচে আবার ওই লোকটার গলা পেলাম, বিশাল লাখোটিয়া। গণেশ কাকুকে চেঁচিয়ে বলছে, এরকম করলে আমি শুনবে না, আমি কিছু জানি না। আপনাকে জরুরতের সময় হামের রুপয়া দিয়েছি, মতলব আমার রুপয়া ফেরত চাই। আপনি আরো এক সাল নেবেন তা তো হবে না। হ্যাঁ, আমার রুপয়া ফেরত চাই মানে চাই। গণেশ কাকু আস্তে আস্তে কি বলল শোনা গেল না। একটু দেখুন, একটু যদি হয়তো মানে। বিল্টুর দিকে তাকিয়ে দেখি সেও খুব চিন্তায় আছে। বিশাল লাখোটিয়া বলে গেল, কালকের মধ্যে আমার বাড়ি চাই, নাহলে যেটা বলেছি ওটাই করবো, কিন্তু বলে গেলাম। হ্যাঁ, বলে গটগট করে বেরিয়ে গেল। বিল্টু ছুটে নিচে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করে এলো। ওপরে আসতেই আমি বিল্টুকে পাকড়াও করলাম। কি হয়েছে রে? বিল্টু বলল, বাবা অনেকগুলো টাকা, প্রায় প্রায় 90,000 টাকা ধার করেছিল ওই লোকটার কাছে। সময় চেয়েছিল 1 বছর, কিন্তু গত বছর দোকানটা ভালো করে চলেনি, তাই অর্ধেকটা শোধ দিয়েছে। অর্ধেকটার জন্য আরো কিছু সময় চেয়েছিল, কিন্তু ও আর সময় দিতে রাজি নয়। কালকের মধ্যে টাকা চাই, না হলে ও দোকানটা নিয়ে নেবে, এই চুক্তি হয়েছিল। আমি শুনে কি বলবো বুঝতে পারলাম না। ভাবলাম বাড়িতে গিয়ে একবার বাবাকে বলবো। কাল পহেলা বৈশাখ, নববর্ষ, এই একদিনের মধ্যে কি এতগুলো টাকা জোগাড় করা সম্ভব? তাও বলে দেখবো যদি কিছু উপায় হয়।
বিল্টু বলল, জানিস তুষার, বাবারা খুব চুপচাপ হয়ে গেছে। এই সময় কত ভিড় থাকে দোকানে, বাবা কথা বলার সময় অবধি পায় না। আর আর এই বছর দোকান বন্ধ করে বাড়িতেই বসে থাকে প্রায় সারাদিন। যদি আমি বিদেশ যেতে পারি না কোনোদিনও, তাহলে দেখিস, তাহলে বাবাকে না বিদেশ নিয়ে গিয়ে ওখানে মিষ্টির দোকান খুলবো, লেখটিয়াকে আমি দেখিয়ে দেবো। আমি বললাম, সে তো পরের ব্যাপার, আগে এই ব্যাপারটা মিটুক। বিল্টু বলল, হ্যাঁ, বাবা আছে যখন মিটেই যাবে। কলেজে ভালো করে পড়তে হবে, বুঝলি? বিদেশটা আমাকে যেতেই হবে, তোকেও নিয়ে যাবো। আমি এসে বললাম, এই যে তুই বললি আর আমি গেলাম, আমি গিয়ে কি করব? আর বিদেশ না গেলে কি আমাদের বন্ধুত্ব থাকবে না? বিদেশ কি বন্ধু কেড়ে নেয়? আজব। বিল্টু হালকা হাসলো, আর কিছু বলল না। আমিও বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ি এসে বাবাকে সব বললাম। বাবাও বলল, দেখছি কি করা যায়। এই মুহূর্তে অতগুলো টাকা বাবার কাছেও নেই। বাবা বলল যে বিকেলে গণেশ কাকুর সাথে দেখা করবে। আমিও স্নান করে ভাত খেয়ে শুয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো কান্নাকাটির শব্দে। পাশের বাড়ির থেকে আসছে বোধহয়। আমি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই। দরজা দিয়ে বেরিয়ে দেখলাম যে বিল্টুদের বাড়ির সামনে খুব ভিড়। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। একটু এগিয়ে গিয়ে দেখি দেখি গণেশ কাকু। গণেশ কাকু আবার চাদরে ঢাকা, তো মুখটুকু বেরিয়ে আছে। পাশে কাকিমা প্রচন্ড কান্নাকাটি করছে। তুমি আমায় কি করে ছেড়ে যেতে পারলে? আমি কি করে সব কিছু সামলাবো? না না, কিছু হয়নি, কিছু হয়নি বাবু, কিছু হয়নি রে, কিচ্ছু হয়নি। তোর বাবা এক্ষুনি উঠে যাবে, তোর বাবা শুধু ঘুমোচ্ছে রে, উঠে যাবে, এক্ষুনি উঠে যাবে, কিচ্ছু হয়নি। আর বিল্টু যেন থম মেরে গেছে, শুধু নিঃশব্দে চোখ থেকে জল পড়ে যাচ্ছে তার। আমি ব্যাপারটা আন্দাজ করতে পারলাম। গণেশ কাকু আর নেই। বিল্টুর পাশে গিয়ে আমি দাঁড়ালাম। ছেলেটা যেন সাড় নেই। আমার চোখ থেকে জল বেরিয়ে এলো। মায়ের কাছে শুনলাম গণেশ কাকু নাকি দুপুরে হড়বড় করে পরিচিত কিছু জনের কাছে দেখা করতে যাচ্ছিল, হয়তো এই টাকার ব্যাপারে। আর ঠিক সেই সময় অন্যমনস্ক ভাবে রাস্তা পার করার সময় একটা গাড়ির ধাক্কায় খই ছড়িয়ে যখন গণেশ কাকুকে শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, বিল্টু শুধু তার বাবার মিষ্টি দোকানের ঝুলন্ত বোর্ডটার দিকে তাকিয়েছিল। বছরের এই শেষ দিনটার সমাপ্তি যে এভাবে হবে তার বিন্দু মাত্র ধারণা তার ছিল না। পড়ে রইল বিল্টু, তার মা, দুই দিদি, তাদের পরিবার, আর আর গণেশ বাবুর মিষ্টি দোকান এবং নববর্ষের হালখাতা। চোখটা আবছা হয়ে আসছিল, কানে আবছা হয়ে ভেসে আসছিল হরিধ্বনি আর কাকিমার কান্নার আওয়াজ। তারপর কিছুদিন, কিছু মাস বেরোলো। বিল্টু বাড়ি থেকে আর বেরোয় না। আমি গেলে চুপ করে বসে থাকে। আমিও কিছুক্ষণ বসি, তারপর আস্তে আস্তে ফিরে আসি। দোকান বন্ধ। কাকিমা দোতলাটা ভাড়া দিয়েছেন।
সেই টাকাই চলে। কিছু মাস পর রেজাল্ট বেরোনোর পরে বিল্টু তার মেজ দিদির বাড়ি নৈহাটি চলে গেল। ওইখানে থেকেই পড়াশুনো করবে। আমাদের কাছে মোবাইল নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর কিছুদিন পর দোকানটা চুক্তি মারফত লাখোটিয়া বাজেয়াপ্ত করলো। তার কিছু মাস পর কাকিমাও নৈহাটি চলে গেল। ভাড়াটিয়ারা শুধু মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, আর বছরে একবার করে সময় করে কাকিমা আসে। এভাবেই চলল বছরের পর বছর। আমরাও বড় হয়ে উঠলাম। একদিন দেখি কাকিমার সঙ্গে বিল্টু এসেছে, আমাকে বাড়িতে ডাকতে এসছে। আওয়াজ পাচ্ছি দরজার বাইরে ডাকছে সে, তুষার তুষার, এই তুষার, দরজা খোল। হঠাৎ ঘুমটা আবার ভেঙে গেল। আমার 7 বছরের মেয়ে পুপুল ডাকছে। বাবা, বাবা, ওঠো, মা ডাকছে। অফিস যাবে না? ওঠো। আমি ধড়ফড় করে উঠে বসলাম। ও, তাহলে এটা ছোটবেলার স্বপ্ন ছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আহা, কি স্বপ্ন! আজ কতগুলো বছর পেরিয়ে গেছে। কোথায় আর সেই চিলেকোঠা ঘর, কোথায় সেই গ্রীষ্মের দুপুরে নিঝুম পাড়া, কোথায় গণেশ কাকুর মিষ্টি দোকান, কোথায় কেটে যাওয়া ঘুড়ি, কোথায় হালখাতা, আর কোথায় বা বিল্টু। বৃষ্টি সবকিছুই যেন এক অবাস্তব মরীচিকা। মনে পড়ে খুব, তুই চলে গেলি। মানুষ বড় বিস্ময়কর প্রাণী, সবে লাগছে সব থেকে বুদ্ধিমান প্রাণী, তবুও বন্ধুত্ব মরীচিকার পেছনে ধাওয়া করে পাগলের মতো, বোকার মতো। স্বপ্নেই হোক না, তবু ধাওয়া তো করে। আমি পুপুলকে একটু আদর করে উঠে পড়লাম অফিস যাওয়ার জন্য তৈরি হতে। মা বাবার গত হবার পর কলকাতায় উঠে এসেছি। একটা অফিসে চাকরি করি, ভালোই রোজগার হয়। আমি, আমার স্ত্রী আর পুপুল এই ফ্ল্যাটে থাকি। এখন এটাই পরিবার আমার। মাঝে মধ্যে যাই দেশের বাড়ি, সেখানে এখন নতুন মুখ, নতুন কালচার, বড় বড় ফ্ল্যাট বাড়ি। দম বন্ধ হয়ে আসে আমার, পালিয়ে আসি এখানে। আর বিল্টুর খবর, বিল্টুর খবর শুধু মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে। আমাদের ছোটবেলায় ফোন থাকলে তবুও যোগাযোগ থাকতো, এখন শুধু কয়েকটা নম্বর আছে। শেষ একবার বেশ কিছু বছর আগে মেয়ে হওয়ার সময় জানিয়েছিলাম, তারপর থেকে আর কথা হয়নি বললেই চলে। আজ স্বপ্নতে হঠাৎ তাকে দেখে মন করলো একবার ছুটে চলে যায় ছোটবেলায়। উচ্চ মাধ্যমিকের পর থেকে, কলেজের শুরু থেকে তার সাথে আর দেখা হয়নি। শুনেছি সে আর তার মা এখন বিদেশে থাকে। বিদেশ বোধহয় বন্ধু কেড়ে নেয়। আবারও একটা দীর্ঘশ্বাস ফেললাম। স্বপ্নটা হঠাৎ দেখার পর মনটা বেশ ভারী হয়ে গেল। আমার স্ত্রী জিজ্ঞেস করলে আমি এড়িয়ে গেলাম। অফিসে বেরোতে যাব এমন সময় পুপুল বলল, বাবা, আজ আমাদের স্কুল ছুটি, তুমি ফিরে এলে পিৎজা খেতে নিয়ে যাবে। তার ভ্রু কুঁচকে বলার ভঙ্গিতে বেশ হাসি পেয়ে গেল। আমাদের কোম্পানি প্রাইভেট কোম্পানি, তাই ছুটি নেই, ফিরতে রাত হবে। বললাম, বেশ, এসে আমরা পিৎজা খেতে যাব, কেমন? তারপর বেরোবার জন্য দরজাটা খুলেছি, অমনি টুং করে একটা নোটিফিকেশন ঢুকলো ফোনে। ফোনটা খুলতে দেখি একটা মেসেজ, মিস্টার বিনীত সান্যাল সেন্ট ইউ এ গিফট কার্ড। গিফট কার্ড? এতগুলো টাকার গিফট কার্ড? বিনীত সান্যালই বা কে? হঠাৎ মনে পড়ল বিল্টুর ভালো নাম বিনীত সান্যাল। শুভ নববর্ষ তুষার, খুব মনে পড়ে তোর কথা। বিশ্বাস হচ্ছে না বুঝি? স্বাভাবিক। এবছর জানি না কেন খুব বেশি মনে পড়ছিল।
মাও খুব মনে করে তোকে। ইরে, কেমন আছিস? আজকাল সময় খুব কম, কিন্তু ব্যস্ত সময়ের ফাঁক করে তোর কথা সত্যিই খুব মনে পড়ে। তোর সব খবরই পাই সোশ্যাল মিডিয়া থেকে। বুবলুটা খুব জলদি বড় হয়ে যাচ্ছে, তাই না? ফোন করতে পারতাম, কিন্তু কিন্তু এতগুলো কথা ফোনে বলতে পারতাম না। কি ভেবেছিস ভুলে গেছি বল? জানতাম, ভাবাটাই স্বাভাবিক। বাবার দোকানের শেষ হালখাতার খাওয়াটা সেই বাকি ছিল না রে। বাবা কোনোদিন বন্ধ রাখেনি, তুই তো জানিস। অনেকগুলো বছর আমারও আর মন হয়নি। আজ এবছর জানি না কেন খুব মনে পড়ছে সেই দিনটার কথা। আমার সাথে আমার পরিবার, মা, বউ, ছেলে সবাই আছে এখানে। তবুও যেন খুব ফাঁকা লাগছে রে তুষার। যদি সামনে থাকতাম তাহলে নিজের হাতে তোকে, বৌদিকে আর বুবলুকে বাবার দোকানের হালখাটা লাড্ডু খাওয়াতাম। সামনে তো নেই, তাই এই আধুনিক গিফট কার্ড। গণেশ বাবুর মিষ্টি দোকানের মিষ্টি বুবলুর খাওয়া না হলেও ওকে আর তোর পরিবারের সবাইকে মিষ্টি খাওয়াস, আর আর তুইও খাস। ধরে নিস এটা শেষ হালখাতার বাকি খাওয়া দাওয়াটা। আর আরেকটা কথা, বিদেশ বন্ধু কেড়ে নেয় না। আচ্ছা, চল রাখলাম। শুভ নববর্ষ। আমার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা জল বেরিয়ে এলো। নিজেও ভুলে গিয়েছিলাম যে আজ নববর্ষ। আমি জানি না এতটা তেলিফ্যাতি মানুষের জীবনে সত্যিই ঘটে কিনা, কিন্তু আমার জীবনে যেটা ঘটলো সেটাকে আর কি বা বলা যায়। আমার গলা জড়িয়ে আসছিল, কিন্তু মেয়ের সামনে বাবা তো আর কাঁদতে পারে না। তাই বেরোবার আগে কোনো রকমে বললাম, বুবুল, আজ পিৎজা নয় মা, আজ আমরা লাড্ডু খাবো। আজ নববর্ষ বলে কথা, তাই না? খাওয়া দাওয়া আমার আর তোর গোপ্রাসে পড়ছে মনে ছোটবেলা এই নববর্ষে। ফিরে দেখা ছোটবেলা এই নববর্ষে, এই নববর্ষে।